আপনারা শুনছেন এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্স। বাঙালি শুধুমাত্র সিনেমা দেখে না, সিনেমা শোনেও। এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্স অরিজিনালসে আজ শুনছেন একটি মজার গল্প। সুদীপ্তা ঘোষের কলমে ভুলোবাবুর বিদেশ ভ্রমণ। মন দিয়ে গল্পটি শুনুন আর কমেন্ট করে জানান ফিকশন ক্লাসিক্সের গল্পগুলি আপনাদের কেমন লাগছে। শুনতে থাকুন আজকের গল্প, ভুলোবাবুর বিদেশ ভ্রমণ। এই যে ভুলোবাবু, কালকে যে ভাউচারগুলো আপনাকে ঠিক করে রাখতে বলেছিলাম সেইগুলো ঠিক করে রেখেছেন তো? ইয়েস স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, ওগুলো একটু তাড়াতাড়ি নিয়ে আসুন, আমার দরকার আছে। এই নিন স্যার। এসব কি করেছেন আপনি? এগুলো তো সব পুরনো ভাউচার। আমি তো আপনাকে রিসেন্ট ভাউচারগুলো আনতে বলেছিলাম। সত্যি কি যে করেন না আপনি। যান, কারেন্ট ভাউচারগুলো নিয়ে আসুন। হ্যাঁ, এইগুলো পুরনো? ঠিক আছে স্যার, আমি এক্ষুনি নতুনগুলো নিয়ে আসছি। এই হলো আমাদের গল্পের ভুলোবাবু, যার নামটা সার্থক করে তুলেছে তার সরল সোজা হাবভাব, যেটাকে অনায়াসে বোকামি বলেই মনে হয়। কারণ এই যুগের মানুষকে দুই ভাগে ভাগ করা যায়, হয় বোকা নয়তো চালাক। এর মাঝামাঝি বোধহয় কিছু হয় না। অফিসে ভুলোবাবু কিছু না কিছু অদ্ভুত ঘটনা রোজ ঘটিয়েই চলে। অফিসে সবাই তাই তাকে নিয়ে খুব টেনশনে থাকে। চলুন আজ আপনাদেরকে ভুলোবাবুর জীবনের কাহিনী শোনাই। বিলাসরঞ্জন দত্ত মজুমদার নামটা ভারী বাহারি হলেও মানুষটা মোটেও তা নয়, বরং বড্ড বেশি সাদাসিধে মানুষ। ওনার চেহারাটা চার্লি চ্যাপলিন আর গোপাল ভাঁড়ের কম্ব সংস্করণ। মানে গোপাল ভাঁড়ের মাথায় যদি চার্লি চ্যাপলিনের মতন চুল আর নাকের নিচে অমনি গোঁফ থাকতো, তবে যেরকম দেখতে লাগতো একে ঠিক অমনি দেখতে। তবে এত বাহারি নামে যে কি করে পাল্টে গিয়ে ভুলো হয়ে গেল, সে একটা ভারী অদ্ভুত ব্যাপার। বিকাশবাবু আর অমলার একমাত্র সন্তানই বিলাস। ওদের বিয়ের 7 বছর বাদে জন্ম নিয়ে সে যেন তুলোয় মোড়া থাকত। ছেলেকে নিয়ে বাবা মার আহ্লাদের শেষ ছিল না। ঘি, দুধ, মাখন খেয়ে দৈর্ঘ্যে প্রস্থে যতটা বাড়ছিল বিলাস, তার বুদ্ধিটা ঠিক ততটাই তলানিতে ঠেকছিল। পড়াশুনোর অবস্থাও ততটাই খারাপ। আর ছিল তার ভুলে যাওয়া রোগ। স্কুলে কেউ যদি তার নাম জানতে চাইতো, সেটা মনে করতে করতে তার অনেক সময় লেগে যেত। তার ডাকনাম ছিল বিলো, কিন্তু এই ভুলে যাওয়া রোগের কারণে তার নাম শেষে গিয়ে দাঁড়ালো ভুলোতে। সবাই তাকে ভুলো বলেই ডাকতে শুরু করলো। বিলাসরঞ্জন নামটা শুধু স্কুলের খাতাতেই লেখা থাকতো। একদিন স্কুলে স্যার ক্লাস নিতে গেল। 70 উপস্থিত স্যার। 71 উপস্থিত। 72 উপস্থিত। 73 73। বিলাস, এসেছিস নাকি? আয় ভুলা, ভুলা। হ্যাঁ স্যার। বেটার ছেলে, আজ আবার ভুলে গেছিস? মনটা কোন দিকে থাকে? না স্যার, আসলে আমি ভাবছিলাম আমার রোল নাম্বারটা কত, ওটা মনে করতে গিয়ে খেয়াল করিনি স্যার। তো পাশের বন্ধুকে জিজ্ঞাসা করলেই তো পারিস। হ্যাঁ স্যার, ওকে তো জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, কিন্তু
ওকে যে ডাকবো, ওর নামটাই তো স্যার মনে করতে পারছিলাম না স্যার। তোকে নিয়ে যে আমি কি করি, তোর ওই ভুলে যাওয়ার চক্করে আমি কোনদিন আমার নিজের নামটাই ভুলে যাব। এসব কারণের জন্য স্কুলের বন্ধুরা তাকে কম খেপায়নি, প্রায় নাস্তানাবুদ করে ছেড়ে দিত, কিন্তু সবই সে হাসি মুখে সহ্য করত। কারো বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করেনি। ভুলো ক্লাসে মাঝে মাঝেই ঘুমিয়ে পড়ত। ক্লাসের টিচার এসে তাকে ডেকে তুলত। টিচাররা কখনো এর জন্য ভুলোকে কঠিন শাস্তি দিত না, বরং খানিকটা ক্ষমার চোখে দেখত তাকে। তবে তার বন্ধুরা সুযোগ পেলেই তাকে নিয়ে মজা করত, আর সেই মজা কখনো কখনো এমন পর্যায়ে চলে যেত যে বলবার নয়। একবার তো ঘুমন্ত ভুলোকে ওরা ডেকে না দিয়ে স্কুল ছুটি হয়ে যেতে যে যার বাড়ি চলে গেল। পরদিন ছিল রবিবার, সবাই যে যার বাড়ি ফিরে গেল। এদিকে ভুলো ঘুম ভেঙে দেখে পুরো স্কুল শুনশান। তার স্কুল থেকে বের হবার কোনো উপায় নেই, কারণ গেটে তালা মারা। শুরু হলো তার কান্না। আর ভুলোর মা বিকেলের ভাত ঘুম ভেঙে যেতে খেয়াল করলো ছেলে বাড়ি ফেরেনি। রিক্সাওয়ালা ফিরে এসেছে একাই। এবার অনেক দৌড়ঝাঁপ করে ভুলোকে স্কুল থেকে উদ্ধার করেন তিনি। সেই থেকে ভুলোর মা নিজেই যেত রিক্সার সাথে। কলেজেও তাকে নিয়ে কম মজা করতো না বন্ধুরা। তাদের কোনো মেয়েকে পছন্দ হলে ভুলোকে পাঠিয়ে দিত দূত হিসাবে। এজন্য ভুলোকে সবাই অপমানও করত। পরে অবশ্য সবাই বুঝে গিয়েছিল ভুলো হচ্ছে সবার বলির পাঁঠা। হেন ভুলো অনেক কসরত করে ২৬ বছর বয়সে বিএ পাশ করল। সে সময় তার ভাগ্য তার উপর এতটাই সুপ্রসন্ন ছিল যে কিছুদিনের মধ্যেই একটা কেরানির চাকরিও পেয়ে গেল ভুলো। বাবা মা তাই আহ্লাদে আটখানা হয়ে তার বিয়ে ঠিক করে ফেলল। একদিন সপরিবারে গেল মেয়ে দেখতে। বুঝলেন তো মশাই, আমাদের এই বিলো খুব বুদ্ধিমান ছেলে। এই নিজের ছেলে বলে বলবো না, ওর মতো কর্তব্যপরায়ণ ছেলে এই দুনিয়ায় আর দুটো হয় না। এই ওকে নিয়ে কিন্তু আমি খুব প্রাউড ফিল করি। তা বিয়ে পাসটা একটু দেরি করে হলো বলে মনে হচ্ছে নাকি? আরে না না মশাই, আসল ব্যাপারটা অন্য। আমাদের বিলো যে জিনিসটা নিয়ে পড়াশোনা শুরু করে সেটার একবারে গভীরে ঢুকে যায় আর কি। তাই তোর একটা ক্লাসে 2 বছর করে সময় লেগে গেছে। তাই নাকি? খুব ভালো, খুব ভালো। আমার বিলো ছোট্ট থেকেই সে বড় মা নেওটা। মা ছাড়া সে কিচ্ছু ভাবতে পারে না। কোনোদিন ভুল করেও আমাদের কোনো কথার অবাধ্য হয়নি। আমি বললুম, যাও বড় হয়েছো, এইবার নিজেই পছন্দ করে বউ নিয়ে এসো। কিন্তু ওই মা যা এনে দেবে সেটাই তার পছন্দ। বাহ বাহ বাবা বাবা বাহ, কি সুন্দর শিক্ষা! তা আপনাদের মতো মানুষজন আমার আত্মীয় হবে, এ তো আমার পরম সৌভাগ্য। অলতির মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও মেয়েকে নিয়ে এসো। এসো এসো মা, এখানে বসো, এখানে বসো। এ তো সাক্ষাৎ মা লক্ষ্মী গো। কি রে বিলো, পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। ও মা, কি সুন্দর দেখতে বলো। এই বলছি, তুমি রান্না পারো?
হ্যাঁ, আমার খেতে খুব ভালো লাগে, তাই জিজ্ঞাসা করছি আর কি। হ্যাঁ জানি, ভাত, ডাল, 10 রকম সবজি, ডিমের রসা, ডিমের ডালনা, ডিমের অমলেট, মাছ ভাজা, মাছের কালিয়া, রুই পোস্ত, সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, চিকেন কষা। থাক থাক মা, আর এর উপরে উঠতে হবে না, এই যথেষ্ট। ও মা, কত রান্না জানে বলো। আমার খুব আনন্দ হচ্ছে। তাহলে আর কি, পুরোহিত মশাইকে ডাকুন, দিনক্ষণ ঠিক করে নেওয়া যাক। এই আমার দিক থেকে বিয়ে কিন্তু একদম ফাইনাল। শুভ দিন দেখে বিয়ে হয়ে গেল ভুলো আর লতিকার। সবাই ভুলোর ভাগ্যকে হিংসা করতে লাগলো। এইরকম হাদা ভুদা একটা ছেলে, সে নাকি চাকরিও পায়, আবার লতিকার মতন বউও জোটে কপালে। সত্যি একেই বলে ভাগ্য। ভুলোর পাড়াতুতো বন্ধুরা যারা এতদিন তাকে নিয়ে হেসেছে, মজা করেছে, তারা বুঝলো ভুলোর ভাগ্যের সাথে তারা এঁটে উঠবে না। তাই ভুলোকে দেখে আর এখন তাদের গোপনে দীর্ঘশ্বাস পড়ে। ভুলো কিন্তু মন দিয়ে সংসার করতে শুরু করে দিল। বংশবৃদ্ধিও হলো সময় মতো। প্রথমে ছেলে ক্যাবলা, তার কয়েক বছর পর যমজ ছেলে মেয়ে, তাদের নাম ফড়িং আর চিংড়ি। সংসার একেবারে জমজমাট হয়ে উঠল। বিকাশবাবু আর অমলা দেবী বেশ খুশির সাথে দিন কাটাতো নাতি নাতনিদের সাথে। ভালোই দিন কাটছিল। এরপর হঠাৎ দুজনেই অসুস্থ হয়ে পড়ল। চিকিৎসার কোনো ত্রুটি না হলেও ভুলোর বাবা মা বাঁচলেন না। বেশ পরম শান্তিতে তারা পৃথিবীর মায়া কাটালেন, কারণ তারা জানতেন তাদের গোবর গণেশ ছেলে আর অসহায় হয়ে থাকবে না। লতিকা বেশ বুদ্ধিমতী মেয়ে, সে ঠিক চালিয়ে নিয়ে যাবে সংসার। এই বাড়িতে সকাল 9টা বাজলেই প্রবল ঝড় ওঠে। এই কথাটা এলাকার কাকপক্ষীরাও জানে। তারাও এই সময়টা এড়িয়ে চলে এই বাড়ি থেকে। আসুন একবার শুনে আসি কি চলে এই বাড়িতে। রোজ রোজ এক কথা বলতে হয় কেন তোমাকে? এইগুলো কি এনেছো? তাকিয়ে দেখো। বললো তো সব কচি মাল। হ্যাঁ, ও বললো আর তুমি নিয়ে চলে এলে। হাত দিয়ে দেখবে না একবার? দেখলাম তো, টিপে টিপে, কিন্তু বুঝতে পারলাম না জানো। তা কি করে বুঝবে? এত বছর ধরে টিপেও যদি এখনো কচি আর পাকার ফারাক না বুঝতে পারো, তাহলে আর বুঝে কাজ নেই, ছেড়ে দাও। ও আসতে বলো না, লোকে শুনলে কি ভাববে বলো তো? শুনুক, শুনবে তো কি হবে? তারা তো আর এই পাকা পাকা ঝিঙে, পটল, ঢেঁড়সগুলো গিলবে না। এই শোনো, এই নাও, এই নাইটি আর চুড়ি। হ্যাঁ ধরো, এগুলো ধরো। এই নাইটি আর চুড়িগুলো পরে বসে থাকো বাড়িতে, কেমন? কাল থেকে যা করার বাজার ঘাট সব কাজ আমি করে নেব, ঠিক আছে? লতিকা এরপর থেকে নিজের কাঁধে বাজারের ভার তুলে নিল। এত ভুলের মধ্যেও ভুলোবাবুর চাকরিটা কিন্তু যায়নি। অফিসের বস মাঝে মাঝে রাগারাগি করলেও জানে মানুষটা একেবারে খাঁটি। শত ভুলের মধ্যেও খেটে ঠিক কাজটা শেষ করেই ছাড়ে। ভুলোবাবু তার ছেলেমেয়ের নামও মনে রাখতে পারে না। কেউ নাম জানতে চাইলে তাদেরকে ডেকে বলে, এই তোদের নাম জানতে চাইছেন, তোরা বলতো তোদের নামগুলো। অফিসে যেতে গিয়ে যদি অন্য কোথাও চলে যায়, সেই ভয়ে লতিকা যাতায়াতের গাড়ি ঠিক করে দিয়েছে। সত্যি সে তার স্বামীকে আগলে রেখেছে এত বছর ধরে। আর ভুলোবাবুও জানে লতিকা ছাড়া তার গতি নেই। সব কিছুতেই সে লতিকার উপর ভরসা করে থাকে। উঠতে বসতে খেতে শুতে লতিকা আর লতিকা। ওই নামটা যেন ভুলোর কাছে জপের মালার মতন। তাই লতিকার নাম ছাড়া আর কোনো নাম মনে থাকে না তার।
এবার গরমের ছুটিতে ছেলেমেয়েরা বায়না ধরল তারা কোনোদিন কোথাও বেড়াতে যায়নি। ওই এক মামার বাড়ি ছাড়া তাদের যাবার আর কোথাও জায়গাও নেই। তারা স্কুলে গিয়ে বন্ধুদের কাছে শোনে তারা কত জায়গায় ঘুরতে যায়। পুরী, দীঘা, দার্জিলিংয়ের নাম শুনে শুনে তাদের মুখস্থ হয়ে গেছে। তাই তারা বায়না ধরল এবার পুরী যাবেই যাবে। শুনেই ভিড়মি খাওয়ার জোগাড় ভুলো বাবুর। মনে হচ্ছে পুরী তো নয়, ছেলেমেয়েরা অ্যান্টার্কটিকা যেতে চেয়েছে। ও বাবা, চলো না আমরা পুরী বেড়াতে যাই। এই কি 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 বলছিস রে তোরা? হ্যাঁ, পুরী তো অনেক দূর, সেখানে যাওয়া কি মুখের কথা নাকি? হ্যাঁ, তার চেয়ে বরং কাছাকাছি দক্ষিণেশ্বর বা কালীঘাট ঘুরে আসি চল। হ্যাঁ, তোরা খামোখা এত দূরে যাবি কেন? হ্যাঁ, আর হারিয়ে গেলে তোদের খুঁজে পাবো কি করে? কাতর স্বরে ভুলোবাবু তার ছেলে মেয়েদের কাছে প্রার্থনা করল যাতে পুরীর কথা তারা ভুলে যায়। কিন্তু বাবার কথা শুনেই 12 বছরের ক্যাবলা আর 8 বছরের ফড়িং চিংড়ি লাফালাফি শুরু করে দিল। বাধ্য হয়ে এবার আসরে নামলো লতিকা। পুরী যাওয়ার ভার সে নিজের কাঁধেই তুলে নিল। স্বামীকে বলল, জানতাম তুমি কোথাও যাওয়ার নাম শুনলেই এইরকম করবে। আমি জানতাম। জীবনে তো কোনোদিন এই শহরের বাইরে পা দাওনি, তা জানবে কি করে কোথায় কি আছে? এই ক্যাবলা ফড়িং চিংড়ি, তোরা কোনো চিন্তা করিস না, তোদের আমি নিয়ে যাব। হ্যাঁ, বলে কি তুমি একা মেয়ে মানুষ হয়ে আমাদের এত দূরে বেড়াতে নিয়ে যাবে? কি আর করব বলো, এই রকম ঘর কোনো বেটা ছেলের পাল্লাতে যখন পড়েছি তখন আমাকেই সব করতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো, হ্যাঁ দিদি বল, সব ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। শোন না, যে জন্য ফোন করেছি, আমাকে এক্ষুনি পুরী যাওয়ার 5টা ট্রেনের টিকিট আর ওই হোটেলটা বুক করে দে তো ভাই। আচ্ছা ঠিক আছে, কোনো টেনশন নিস না। বলছি হোটেলটা কি সি ফেসিং করে দেবো? হ্যাঁ, কি ফেসিং? আরে সমুদ্রের ধারে করে দেবো একবারে, নাকি একটু ভেতরের দিকে? এই ধারে একদম নয়। হ্যাঁ, যদি জল এসে ঘরে ঢুকে যায়। দূর কচু পোড়া, চুপ করে একটু বসো না। হ্যাঁ হ্যাঁ ভাই, তুই দেখ যেটা ভালো হয় সেটাই করে দে, বুঝলি? আচ্ছা ঠিক আছে দিদি, তুই কোনো চাপ নিস না, আমি সব ব্যবস্থা করে তোকে ফোন করছি। হ্যাঁ, এই এখন রাখছি রে, খুব ব্যস্ত আছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখ রাখ। এই আমরা কি সত্যি পুরী যাচ্ছি? এরপর ভুলো তার বউয়ের দিকে হাঁ করে 5 মিনিট তাকিয়ে রইল। ভুলোর তখন তার বউকে দশভুজা মনে হচ্ছিল। কি অসাধ্য সাধনী না করেছে লতিকা। বউয়ের প্রতি তার কৃতজ্ঞতা বেড়ে গেল 10 গুণ। বুঝে গেল লতিকা অনেক কিছুই করতে পারে। বাড়িতে যেন উৎসব লেগে গেল। পুরী বেড়াতে যাবে বলে কথা। ভুলোর কাছে তা বিদেশ যাত্রার সমান। 3খানা বিশাল সুটকেস আর খান 2 সাইড ব্যাগ ভর্তি করা হলো জিনিসপত্রে। রাতে ট্রেনে খাওয়ার জন্য ঘিয়ে ভাজা লুচি, শুকনো আলুর দম, রাবড়ি আর সন্দেশ। তাছাড়া কদিন খাবে বলে আরো কত কি নেওয়া হলো। দেখে মনে হলো পুরীতে কোনো খাবার দাবার পাওয়া যায় না। নির্দিষ্ট দিনে বাড়ি ঘরে তালা দিয়ে 5 জন মিলে বাড়ি থেকে বার হলো।
সমস্ত পাড়ার লোক অবাক হয়ে জানতে চাইল ভুলোবাবুরা যাচ্ছে কোথায়। আসলে এত বছরের মধ্যে এদেরকে কেউ কোথাও যেতে দেখেনি। ভুলোবাবু একটু লাজুক লাজুক মুখে উত্তর দিল, একটু বিদেশ ঘুরতে যাচ্ছি আমরা। বিদেশ কেন, একবারে আমরা পুরী যাচ্ছি গো বেড়াতে। সবাই মুখ টিপে হেসে যে যার বাড়িতে ঢুকে পড়ল। ঠিক তখনই ট্যাক্সি এসে দাঁড়ালো বাড়ির সামনে। ট্যাক্সিওয়ালা গাড়ি থেকে নেমে তাদের ভালো করে দেখলো, তারপর বলল, এই এত ব্যাগ কি আপনাদের সাথে নাকি? এই তার উপর আপনারা আবার 5 জন। হ্যাঁ, সবগুলো আমাদের। এই বিদেশ যাচ্ছি বলে কথা। বিদেশ? তুমি চুপ করো তো। শোনো ভাই, আমরা পুরী যাচ্ছি। একটু তাড়াতাড়ি সব গুছিয়ে বেঁধে দাও ভাই, না হলে ট্রেনটা মিস হয়ে যাবে। শুনুন দিদি, এত মাল নিয়ে যেতে পারবো না। তারপর আবার আপনারা 5 জন, এই পুলিশ কেস খেয়ে যাবো যে। দেখো, এখন কি করে আর ব্যাগ কম করব বলো? যা হোক করে নিয়ে চলো না ভাই। না দিদি, আপনি অন্য গাড়ি দেখে নিন, আমি যেতে পারবো না। লক্ষ্মী ভাই আমার এই রকম করে না। আচ্ছা, আমি তোমাকে 200 টাকা এক্সট্রা দেব। চলো না কাকু, এরকম করছো কেন? আমরা কোনোদিনও কোথাও বেড়াতে যাইনি। সকালবেলায় মজা পড়া গেল। ঠিক আছে চলুন, ভাইপো যখন এত করে বলছে তখন তার না করতে পারি না। ঠিক আছে, আসুন আসুন, চল আসুন, চল আসুন। স্টেশনে পৌঁছে সবাই হাত ধরাধরি করে ট্রেনে উঠে বসল। নির্দিষ্ট সময় ট্রেন ছেড়ে দিল। ট্রেন ছাড়ার পর সবার পেটে যখন ছুঁচো ইঁদুর ছুটছে, ঠিক তখন আবিষ্কার হলো খাবারের ব্যাগটাই ফেলে এসেছে ভুলোবাবু। ট্যাক্সিতে ওঠা নিয়ে যখন ঝামেলা চলছিল, তখন ব্যাগটা ফেলে এসেছে রাস্তায়। এত ভালো ভালো খাবারের কথা চিন্তা করে সবার চোখে জল চলে এলো। রাস্তার খাবার এরা কেউ তেমন খায় না, তবুও খিদে মেটাতে রাতের বেলায় হাবিজাবি খেয়ে পেট ভরাতে হলো সবার। সারা রাত ভুলোবাবুর ঘুম এলো না। একটু বাদে বাদেই সে জানতে চায়, এই শুনছো, ঘুমিয়ে গেলে নাকি? কি হয়েছেটা কি? বলছি, আর কত দেরি গো? আমরা কখন নামবো? চুপ করে শুয়ে থাকো তো, এখনো দেরি আছে। এই না, শুলে একদম চলবে না। ট্রেন যদি আমাদের না নামিয়ে চলে যায়, তাহলে তো আর আমরা নামতেই পারবো না। ভগবান, এই লোকটা নিজেও শোবে না, আমাকেও একটু শান্তিতে ঘুমোতে দেবে না। অবশেষে ভোরবেলা পুরীতে গিয়ে পৌঁছলো ট্রেন। বিশাল সমুদ্র দেখে সবাই মুগ্ধ। বিশেষ করে ভুলোবাবুর ঘোর তো কাটতেই চায় না, সমানে লতিকাকে প্রশ্ন করে যাচ্ছে, এই লতু, বলো না গো, এই এত বড় সমুদ্র কি কাটলো? এটা কেউ কাটেনি, এটা প্রকৃতির সৃষ্টি। তাহলে এই এত জল আসছে কোথা থেকে? উফ, চুপ করে একটু দেখো না, এত বকো কেন? এই লতু, বলছি যে ওই পারে কি আছে গো? আমি তো কোনোদিন যাইনি, কালকে ঘুরে আসি, এসে তোমায় বলবো, কেমন? হ্যাঁ, সেই ভালো। এই চুপ, আর একটাও কথা নয়, মুখ বন্ধ করে সমুদ্র দেখো। রাত দিন সমুদ্রের সামনে হাঁ করে দাঁড়িয়ে থাকে ভুলোবাবু। চোখে তার অপার বিস্ময়। এত জল, এত ঢেউ! ইস, ওদের বাড়ির কাছে যদি এমন একটা সমুদ্র থাকতো কত ভালো হতো। ভুলো
সব সময় দেখতে পেত। নুলিয়ার সাহায্যে দুদিন চুটিয়ে স্নান করলো ভুলোবাবুর ফ্যামিলি। কটা দিন মোটামুটি শান্তিতেই কেটে গেল। শুধু মাঝে একদিন সাইট সিন করতে গিয়ে ঝামেলা বেঁধেছিল। পরপর অনেক গাড়ি দাঁড়িয়েছিল সেখানে। ভুলোবাবু যথারীতি অন্য একটি গাড়িতে উঠে বসেছিল। লতিকা অনেক খুঁজে তাকে টেনে বার করে আনে ওই গাড়ি থেকে। আর বাড়ি ফেরার আগের রাতে ভুলো আবার একটা কীর্তি করল। সমুদ্র থেকে হোটেল ফেরার সময় দেখা গেল ভুলো অচেনা একটা বাচ্চার হাত ধরে নিয়ে এসেছে। সে কি কাণ্ড! নিজের মেয়ে ভেবে কার বাচ্চার হাত ধরে চলে এসেছে। বাচ্চাটাও ললিপপ খেতে খেতে দিব্যি চলে এসেছে ভুলোবাবুর সাথে। কার বাচ্চা, কোত্থেকে এলো, এইসব নিয়ে মহা সরগোল পড়ে গেল। এই, তুমি এইটা কাকে নিয়ে এসেছো? হে ভগবান, তোমাকে নিয়ে যে আমি কি করব? এটা কার বাচ্চাকে ধরে নিয়ে এসেছো? এই তাই তো, এইটা তো আমার ছেলে নয়। এলো কোথা থেকে? সেটাই তো আমার প্রশ্ন। তোমার জন্য কি এইবার আমাদের জেল খেটে মরতে হবে? শেষমেশ অনেক কাঠ খড় পুড়িয়ে লতিকা হোটেলের লোকের সাহায্যে সেই বাচ্চাটিকে ফিরিয়ে দেয় তার বাবা মার কাছে। লতিকা ছেলেমেয়ের দিকে এত নজর না দিলেও চলে, কিন্তু স্বামীকে নিয়ে সর্বদা চিন্তা তার। লোকটাকে নিয়ে ভালোয় ভালোয় বাড়ি ফিরলেই যেন সে বাঁচে। বেড়াতে এসেও চিন্তার শেষ নেই তার। এবার বাড়ি ফেরার পালা। সবার মনটাই বেশ খারাপ আজ। কত বছর বাদে বাড়ি থেকে বাইরে এলো সবাই। আবার কবে আসতে পারবে কে জানে। লটবহর আরো অনেক বেশি বেড়েছে। জগন্নাথ মন্দির আর সমুদ্র ছাড়া সবই প্রায় কিনে ফেলেছে লতিকা। বেশ কয়েকটি শাড়ি, বিছানার চাদর, ছেলে মেয়েদের জামা কাপড়, এছাড়াও বেশ কয়েক কেজি খাজাও কিনেছে। পুজোর প্রসাদও কিছু কম নয়। জীবনে প্রথমবার বেড়াতে এসেছে, কিছু না কিছু তো সবাইকে দিতেই হয়, তাই এত কেনাকাটার বহর। ট্রেন ছাড়ার পর সবার খেয়াল হলো জলের বোতলে জল ভরা হয়নি। ফড়িং জল খাওয়ার জন্য চেঁচামেচি শুরু করে দিল। পরে স্টেশনে ট্রেন থামলে ভুলোবাবু একাই নেমে পড়ল দুটো বোতল নিয়ে। ক্যাবলার সাথে যেতে চাইলে ভুলোবাবু তাকে মানা করল। লতিকা উৎকণ্ঠা নিয়ে দরজার কাছে দাঁড়ালো। ওদিকের লাইনে আরও একটা ট্রেন দাঁড়িয়ে আছে। খুব সম্ভবত দক্ষিণ ভারত যাচ্ছে ওটা। জল ভরা হয়ে গেলে বোতল দুটো বগল দাবা করে ভুলোবাবু হঠাৎ ওই দিকে ট্রেনটার দিকে হাঁটা দিল। দেখেই লতিকার হৃদকম্প শুরু হয়ে গেল। লোকটা করছে কি? ও ওদিকে যাচ্ছে কেন? এই দিকে তো ফিরেও তাকাচ্ছে না। কি মুশকিল হলো এবার। কই গো, শুনছো? এইদিকে এসো। ওই দিকে কোথায় যাচ্ছ? আমরা এইখানে। কই গো, এই দিকে তাকাও। ও ক্যাবলার বাবা, শুনছো? বাবা, এইদিকে এসো। ওই ট্রেনটা আমাদের নয়। বাবা, ও বাবা। মা, এইভাবে হবে না, তুমি ভুলো বলে ডাকো। হ্যাঁ, সেই ভালো। এই ভুলো, ভুলো, ওই ভুলো, এইদিকে আমরা। মা, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে বাবাকে নিয়ে আসছি। এই না 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 না, একদম নাবিস না, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। হর্ন দিয়ে দিয়েছে। বাবা, ও বাবা, এদিকে এসো, আমরা এখানে। ও বাবা, বাবা, এই ট্রেনটায় আছি, এদিকে এসো। কে কার ডাক শোনে। নিশ্চিন্ত পদক্ষেপে ভুলোবাবু ওই ট্রেনটায় উঠে পড়ল। ট্রেনে পা দিতেই সেটা ছেড়ে দিল। মনে হয় ট্রেনটা যেন তারই অপেক্ষায় ছিল। লতিকার 3 সন্তানের বিস্ফারিত দৃষ্টি উপেক্ষা করে ভুলোবাবু এবার সত্যি সত্যিই বিদেশ যাত্রা করল।
ওদের চোখের সামনে দিয়ে ভুলুবাবুকে নিয়ে ট্রেনটা উধাও হয়ে গেল। লতিকা ট্রেনের মধ্যেই কান্নাকাটি শুরু করে দিল। অনেকে অনেক রকম উপদেশ দিতে থাকে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পরদিন সকালে হাওড়ায় নেমে পুলিশকে জানাতে একজন পুলিশ অফিসার হাসতে হাসতে বললেন, আপনার স্বামী কি বাচ্চা নাকি যে হারিয়ে যাবে? এত চিন্তা করার কিচ্ছু নেই। গেছে একটু এদিক ওদিক ঘুরে আবার 2 দিন পর ঠিক ফিরে আসবে। লতিকা তাকে বোঝাতে পারে না তার স্বামী বাচ্চারও অধম, যে নিজের নাম ঠিক করে মনে রাখতে পারে না, বাড়ির ঠিকানা বলতে পারে না, সে বাড়ি ফিরে আসবে কিভাবে? এইসব কথা লতিকা কাকে বোঝাবে? এভাবেই দিন, মাস, বছর গড়িয়ে গেল। ভুলোবাবুর কোনো খোঁজ পাওয়া গেল না। লতিকা অবশ্য চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। তার ছবি ছাপিয়ে ট্রেনের কামরায় সেটে দেওয়া, কাগজে বিজ্ঞাপন দেওয়া কিছুই বাদ রাখল না, কিন্তু তার খোঁজ পাওয়া গেল না। কেউ সঠিক খোঁজ দিলে 25,000 টাকা পুরস্কার পর্যন্ত ঘোষণা করা হলো। তাও ভুলোবাবুর কোনো খোঁজ পাওয়া গেল না। আস্তে আস্তে ছেলে মেয়েগুলো বড় হয়ে গেল। বাবার স্মৃতি তাদের কাছে ফিকে হতে থাকলো। শুধু লতিকা ভুলতে পারে না তার সোজা সরল স্বামীকে। রাতে একলা শুয়ে শুয়ে আজও কেঁদে বালিশ ভিজিয়ে ফেলে। কে জানে মানুষটা কেমন আছে, বেঁচে আছে কিনা, তাও বা কে জানে। হয়তো না খেতে পেয়ে মরেই গেছে। নিজে থেকে নিয়ে যে খাবে সে ক্ষমতাও তো তার ছিল না কোনোদিন। সেদিন মানুষটা পুরী বেড়াতে যেতে চায়নি। যদি ছেলে মেয়েরা হারিয়ে যায় খুঁজে পাবে কি করে, এই ছিল তার ভয়। ছেলে মেয়ের বদলে নিজেই কোথায় হারিয়ে গেল তা কে জানে। জোর করে বেড়াতে গিয়ে সারা জীবনের মতো মানুষটাকে হারাতে হলো। সেই থেকে লতিকা কোথাও আর কোনোদিন যায়নি বেড়াতে। ক্যাবলার এখন 24 বছর বয়স। সে নতুন চাকরি পেয়েছে। বাকি 2 ভাই বোন এখনো পড়াশুনো করছে। অফিসের একটা প্রজেক্টের জন্য ক্যাবলা অর্থাৎ সুমিতকে হরিদ্বার যেতে হবে। অফিসের কাজের চাপের জন্য সে হরিদ্বারের কোথাও ঘুরতে পারেনি। কাল ফিরতে হবে, তাই আজ সন্ধেবেলায় একবার হারকি পৌরির ঘাটে গিয়ে সন্ধ্যা আরতি দেখবে ঠিক করলো ক্যাবলা। বাড়িতে বলেছিল ভিডিও করে পাঠাবো, তোমরা ঘরে বসে আরতি দেখবে। ক্যাবলার পাঠানো ভিডিওটা রাতে শুয়ে শুয়ে দেখতে থাকে লতিকা। এই ভিডিওর ভিতরে একটা ভিখারিকে দেখতে পেল। লতিকার খুব চেনা লাগছে ভিখারির হাবভাব। বারবার দেখল ভিডিওটা, তারপরেই ফোন করলো ক্যাবলাকে। কি হলো মা, এত রাত্রে ফোন করলে যে? সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। শোন না, তুই যে ভিডিওটা পাঠিয়েছিস তাতে না একটা ভিখারিকে দেখলাম, জানিস? হ্যাঁ দেখলে তো, তাতে কি এমন হয়েছে? না রে, ওই ভিখারিটার হাব ভাবটা না খুব চেনা চেনা লাগছে। অনেকটা অনেকটা তোর বাবার মতো। কি কি বলছো কি? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি। তুই একবার কাল সকালে গিয়ে দেখ না মানুষটাকে কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, আমি কাল গিয়ে একবার দেখব। তুমি এখন ঘুমিয়ে পড়ো তো। মায়ের সন্দেহের কথা শুনে পরদিন সকালে আবার গেল সেখানে। লোকটাকে দেখে তার বাবার সাথে কিছুটা মিল পেলেও 1 যুগ আগে হারিয়ে যাওয়া বাবার সাথে সেভাবে মেলাতে পারল না।
অনেক কিছু জানতে চাইলেও লোকটা একটা কথাও বলল না। ক্যাবলা রাতের ট্রেনে কলকাতায় ফিরল। ক্যাবলার মুখে সব কথা শুনে লতিকা নিজের উদ্যোগে হরিদ্বার যাবে বলে ঠিক করল। নিজে গিয়ে খুঁজে বার করবে তার স্বামীকে। 3 ছেলে মেয়েকে সাথে নিয়ে এসে হরিদ্বারে গিয়ে হাজির হলো। তারপর সেই লোকটার সামনে গিয়ে দাঁড়ালো তারা। লোকটাও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তাদের দিকে। কাউকেই সে চিনতেও পারছে না, মনেও করতে পারছে না। আশেপাশে খোঁজ খবর করতে একজন বলল, আজ বেশ কিছু বছর ধরে এই বন্ধ দোকানটার সামনে শুয়ে বসে থাকে। এমনি খুব ভালো মানুষ, কারো কাছে কিছুই তো কোনোদিন চাইতে দেখিনি। কথাও বলে না কারোর সাথে, শুধু যে যা দেয় তাই হাত পেতে নেয়। একটা কথাও তো কোনোদিন ওকে কইতে শুনলাম না। তাই উনি কোন রাজ্যের লোক, ওনার ভাষা কি, সেটা কেউই বুঝে উঠতে পারেনি এতদিনে। আচ্ছা মা, এই লোকটা যে আমাদের বাবা, তার প্রমাণ কি? শুধু এই হাব ভাব দেখেই বুঝলে তুমি ও আমাদের বাবা? তোর বাবার পিঠে একটা লাল রঙের জড়ুল ছিল, তুই একবার দেখ সেটা। যদি সেটা থাকে তাহলে ইনি তোর বাবা। আমার চোখ এতটা ভুল হতে পারে না। ক্যাবলা লোকটার জামা তুলে হাঁ হয়ে গেল। সেই অবিকল তার বাবার মতন লাল রঙের জুরুল পিঠের মাঝখানে। আজ 6 মাসের উপর হয়ে গিয়েছে লতিকা তার স্বামীকে ফিরিয়ে এনেছে বাড়িতে। এই 6 মাসে সে শুধু লতিকার নামটাই বলতে পারে, চিনতে পারে, আর কিছু পারে না। ডাক্তার বলেছেন পরবর্তী 6 মাসে উনি আবার আগের মতন হয়ে যাবেন। সবাই এখন সেই আশায় দিন গুনছে। চলুন আমরাও সবাই মিলে ভুলোবাবুর জন্য প্রার্থনা করি। শেষ হলো ফিকশন ক্লাসিক্সের আজকের গল্প ভুলোবাবুর বিদেশ ভ্রমণ। গল্প পাঠে রূপম রায়, অন্যান্য চরিত্রে শুভম, সংহিতা, দেবজ্যোতি, মধুমিতা ও রিজু। আবহ সঙ্গীত ও মিক্সিং মাস্টারিংয়ে অর্ঘ্য ঘোষ। গল্পের সূত্রধার, সম্পাদনা ও পর্ব পরিচালনায় আমি শুভম। শব্দ পরিকল্পনা ও সৃজনশীল নির্দেশনায় দেবজ্যোতি। বাঙালির সিনেমা শোনা এইভাবেই চলতে থাকুক। আরও অনেক গল্প নিয়ে ফিরছে এক্সট্রিম ফিকশন ক্লাসিক্স।